আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রড ভেঞ্চার। এখন সময় হচ্ছে 4:27। আমি বের হয়েছি হচ্ছে গুলশান থেকে, একটু উত্তরা যাচ্ছি। উত্তরা সেক্টর 5 নম্বর একটা মিটিং আছে, তো মিটিংটার জন্য বের হয়েছি। মিটিংটা আমার আসলে 5টার দিকে, আসলে একটু আগে বের হওয়া দরকার ছিল। এখন রাস্তায় বেশ শর্টগোল, আমি জানি, তো জানি না কতক্ষণ লাগবে গিয়ে পৌঁছাইতে। আচ্ছা, এখানে আস্তে বের হই। এই ডান পাশে একটা রোলস রয়েস আছে, সরি বাম পাশে একটা রোলস রয়েস, ডান পাশে। তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 2 তারিখ, সরি 3 তারিখ। আজকে 3 তারিখ ফেব্রুয়ারি মাসের। এবার শীতের যে আমেজটা ছিল, শীতের আমেজটা আসলে আর নাই। মানে প্রতিবার যেরকম ঠান্ডা পড়ে, এবছর মনে হলো সবচেয়ে শর্টেস্ট সময় ছিল শীতকালের। উইন্টার আসলে বুঝতেই পারলাম না কোন দিক দিয়ে আসলো আর কোন দিক দিয়ে গেলো। মানে আমি মনে হয় হাতে গোনা ঢাকায় কয়েকদিন আমরা আর কি কয়েকদিন আর কি শীতের ভাইবটা পাইছি, এছাড়া আসলে শীত এরকম পরেই নেই এবার। আর এখন তো বিকাল কয়টা বাজে? বিকাল হচ্ছে 4:28 বাজে, বাট হচ্ছে শীতের যে ঠান্ডা বা এরকম কোনো কিছুই নাই। গত পরশু দিন আসলে অফিসের একটা অফিসের একটা ইভেন্ট ছিল পূর্বাচলে, তো ওইখানে গিয়েছিলাম। ওইখানে যে অবস্থা, সারাদিন আসলে ডে আউট ছিল, ফ্যামিলি ডে ইভেন্ট, ফ্যামিলিকে নিয়ে গেলাম। কিন্তু গরমের জন্য যে এমন একটা অবস্থা ক্রিয়েট হয়েছে, খাওয়া দাওয়া তো দূরে থাক, মানে কিছুই করতে পারি না গরমের জন্য, এত গরম পড়ছে এখানে। গরমের জন্য আসলে মানে শীতকাল আসলে শীতকাল চলে গেছে, ওই দিনই আসলে ফার্স্ট আরও ভালো মতো বোঝা গেল। গরমের তীব্র একটা গরম ছিল। তো ইভেন্টের সময় আসলে খাইতেও পারি নাই, এমন একটা অবস্থা। পিচ্চিকে নিয়ে বসছিলাম খাওয়ার জন্য, কিন্তু গরমে পুরো হাঁসফাঁস অবস্থা, এই আর কি। চল আমরা সামনে আগাই। লাস্ট কিছুদিন ধরে আসলে ঠিক মতো ব্লগিং করা হচ্ছে না। এটার কিছু কারণ হচ্ছে অফিসের কাজের প্রেশার প্লাস বাসা, সব কিছু মিলে সময় হতেছে না যে কোথাও বের হবো, ওই সময়টা পাচ্ছি না। মাঝখানে একদিন বের হয়েছিলাম ব্লগ করার জন্য হন্ডা সিবিআর নিয়ে, বাট ওই ব্লগটা আসলে খুব একটা ভালো হয় নাই। এই জন্য আসলে ওই ব্লগটার পর আমি আপলোডও করি নাই। এখন চিন্তা মন মতো হয় নাই বলতে, যেভাবে চাইছি ভিডিওটা বানাইতে পারি নাই, প্লাস হচ্ছে ভয়েসটাও একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যদি এটা হওয়ার কথা ছিল না। মোট কথা আসলে মানে আনপ্ল্যান্ড অবস্থায় ভিডিও, একবারে প্রপার আনপ্ল্যান্ড অবস্থায় ভিডিও করলে যে অবস্থা হয় আর কি। তো দ্যাটস ওয়াই ভিডিওটা আসলে আপলোড করি না। এখন চিন্তা করতেছি ওটা কি রি-এডিট করে কোনোভাবে কিছু করা যায় কি না, কারণ ওইখানে কিছু জিনিস আমি আসলে পাইছি, আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা হয়তো আরও বেশ কিছু ইনফরমেশন পাইতেন। আমি খুব বড় ইউটিউবার বা ব্লগার না, কিন্তু মানে আমি বাইক চালাই, আমার কাছে যে জেনারেল ইউজার হিসেবে যেরকম মনে হয়, জাস্ট আপনাদের কাছে ওই জিনিসটাই তুলে ধরি। এবং আমি ট্রাই করি আমি যে বাইকটা চালাইতেছি এইটার সাথে ওইটার একটা কম্প্যারিজন দেওয়ার জন্য, যে হ্যাঁ এটাতে কেমন পাইতেছি আর ওইটাতে গিয়ে কী পাইতেছি, এই জিনিসটা আর কি। তো একটু সামারাইজ করে ভিডিওটা একটু স্পয়লার দেয়, সেটা হচ্ছে হন্ডা সিভিআর। তো আসলে আপনারা জানেন খুবই ভালো বাইক, হন্ডার স্মুথনেস বা ইঞ্জিন রিলায়েবিলিটি এগুলো নিয়ে আসলে কোনো কমপ্লেইন নাই, কোথাও কোনো কমপ্লেইনের কোনো সুযোগই নাই। ইভেন আমি লাস্ট হর্নেট যখন চালাইছি, হর্নেট চালানোর সময় কিন্তু ওই জিনিসটা দেখছি যে মানে হন্ডার বাইকগুলো আসলেই অন্যরকম জোস। সেটা মানে আমি নিজেই বাইকটার প্রেমে পড়ে গেছি। ইভেন স্টিল এখনও আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমার এটা সেট করে আমি হর্নেটে নেই। তারপরও চিন্তা করতেছি যে আসলে মার্চ এপ্রিল পর্যন্ত একটু ওয়েট করে দেখার জন্য যে আসলে অন্য কোনো ব্র্যান্ড আসে কি না। পার্সোনালি আসলে আমার FZ25 খুব পছন্দ। এখন যেটা বলছিলাম আর কি, ব্যাক টু দ্য পয়েন্ট, হর্ন যেটা হচ্ছে সিবিআর, ওই সিবিআরটা ছিল হচ্ছে থাই সিবিআর ছিল। আর আমার এক কলিগের, তো ওই কলিগ বলেন বা ভাই ব্রাদার বলেন, ওনাকে নিয়ে একটু বের হয়েছিলাম। বাইকটা হচ্ছে নতুন টায়ার ইনস্টল করছে, তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে একটু রিভিউ করি। তো পরে বাইকটা নিয়ে যাই হোক, আমরা 300 ফিটের দিয়ে গেলাম। যাওয়ার পরে বাইকটা চালাইলাম। ইনিশিয়ালি যেটা বাইকে বসে আমি যেটা ফিল করতে পারছি, বাইকটা অ্যাজ এ স্পোর্টস বাইক হিসেবে ভেরি মাচ কমফোর্টেবল সিটিং পজিশন, ওইভাবে ঝুঁকা বসতে হয় না, মোটামুটি মডার। এটা আমার মানে স্পোর্টস বাইক হইলে তো দেখা যায় আমরা আসলে R15 বা GSX-R যেগুলো খুব এগ্রেসিভ আর কি, হ্যাঁ
GSX-R আমি অবশ্য উঠি নাই কখনো, এটা বলতে পারতেছি না, বাট R15 ভার্সন 3 আমার চালানো হয়েছে, ভার্সন 4 চালানো হয় নাই বা M চালানো হয় নাই, সো ওটা বলতে পারতেছি না। আর ভার্সন 3 সিটিং পজিশন ইজ ভেরি এক্সক্লুসিভ। তো ওইটার সাথে যদি কম্পেয়ার করি, ওই বাইকের সিটিং পজিশনটা বেশ ভালো লাগছে। সাসপেনশন ফিডব্যাক ওইটাও ভালো, কিন্তু ওই যে যেটা প্রথমে একটু আগে বলতেছিলাম যে হন্ডার বাইক ইজ মানে নোন ফর দেয়ার রিলায়েবিলিটি, স্মুথনেস। হন্ডা CBR চালানোর পরে আমার কাছে না কেন যেন এরকম মনে হয় নাই। মানে কি বলবো, বাইকটা আমি যেমন আমার বাইকে বলি, আমার বাইকে ভাইব্রেশন যে একবারে নাই তা না আছে, কিন্তু দ্যাট ইজ ভেরি মাচ মিনিমাল। অ্যাট ইভেন 90 স্পিড আপ করলে তখন একটু ভাইব্রেশন ফিল করা যায়, তাও সেটা খুব একটা মেজর ভাইব্রেশন না। আর 65 to 70 কিলোমিটার এটা তো আসলে কী বলবো, বাইক স্মুথলি চলে এই স্পিডে। আপনারা যারা FZ ইউজ করেন এটা ভালো করেই জানেন, বা আমি হর্নেট চালাইছি, ওইখানে আমি এরকম কোনো ভাইব্রেশন পাইনি, ওটা তো আরোই স্মুথনেস। কিন্তু CBR এই বাইকটা কিন্তু আসলে প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক। এই বাইকটা কস্টিং প্রায় অলমোস্ট 6 লাখ টাকার উপরে এখনও ব্র্যান্ড নিউ কিনতে গেলে। তো কিন্তু এই বাইকটাতে মানে 6 গিয়ারে গিয়া মানে আমি 5000 6000 RPM, কারণ 7000 RPM-এ 6 গিয়ারে 65 to 75 কিলোমিটার পার আওয়ার আমার যে পরিমাণ ভাইব্রেশন দিছে, আমি আসলে লিটারেলি হতাশ। মানে আমি এরকম মানে এর আগে অনেক বাইক চালাইছি, কিন্তু এরকম মানে ফিল করি নাই, এত ভাইব্রেশন হয় এরকম ফিল করি নাই। মানে হায়ার সিসি আসলে চালাই নাই, বা বাজাজের বাইক চালানো হয় না, এই জন্য বলতে পারতেছি না। সুজুকির বাইক চালাইছি, ইয়ামাহা চালাইছি, কিন্তু হচ্ছে এই বাইকটার ভাইব্রেশনটা কেন জানি আমার কাছে পছন্দ হইলো না। মানে এত দামি একটা বাইক, হ্যাঁ এত সুন্দর দেখতে একটা বাইক, বাট কেন জানি আমার কাছে মনে হয়েছে ভাই এরকম ভাইব্রেশন তো একটা স্পোর্টস বাইক হয়, এটা তো মনে হয় 100-তে নিয়ে গেলে তো একবারে 12টা বাজায় দিব। আমি যদিও 80 না জানি 90 পর্যন্ত মনে হয় উঠাইছিলাম 300 ফিটে, এরপর আসলে আর পুশ করি নাই। কেন জানি আমার কাছে বাজিনেস, মানে হাতের মধ্যে পায়ের মধ্যে ভাইব্রেশন, এই বাজিনেসটা আসলে ভালো লাগতেছিল না, লিটারেলি ভালো লাগতেছিল না। প্লাস ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, জন্য পরে আসলে ভিডিওটা শেয়ার করি নাই। দেখি ভিডিওটাকে আমি আবার পরে একটু কাটছাট করে কোনোভাবে আপলোড করতে পারি কিনা, বা আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা, কারণ আসলে একটা বাইক ম্যানেজ করে ভিডিও করাটা আমার জন্য ডিফিকাল্ট। প্রথমত হচ্ছে যেহেতু ফুল টাইম জব করি, সো সার্ভিস করা হয়, এই জন্য আসলে সময় সুযোগ পাই না ট্যুর করার বলেন বা হচ্ছে বাইক রিভিউ করার ব্যাপারে, এগুলো আসলে এরকম সময় সুযোগ হয়ে ওঠে না। তারপরেও যেহেতু বাইকটা একটু ম্যানেজ করতে পারছি, এই জন্য চাইছিলাম যে আপনাদের সাথে একটু কিছু জিনিস শেয়ার করতে, তাহলে হয়তো আপনাদের জিনিসটা বুঝতেও সুবিধা হবে। অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে একটা CBR নিব, সেকেন্ড হ্যান্ড CBR কিন্তু অনেক কমে পাওয়া যায়, মোটামুটি ভালো কন্ডিশনে প্রায় 3.5 লাখ 4 লাখের মধ্যে একটা CBR পাওয়া যায়। হ্যাঁ, তো এটা কিন্তু একটা ভালো ডিল হিসাবে চিন্তা করতে পারেন। বাট বিফোর বাইং দ্যাট বাইক, আমার মনে হয় আপনাদের সাথে যদি অ্যাজ এ কনজিউমার হিসেবে আমি আমার পার্সপেক্টিভ থেকে যে রিভিউটা শেয়ার করছি, অ্যাজ এ জেনারেল ইউজার আমি আমার কাছে মনে হয় ভিডিওটা দেখলে আপনাদের জন্য আরও বেটার হবে। তো আসলে এই জন্য চিন্তা করতেছি যে আবার কবে না কবে বাইকটা ম্যানেজ করতে পারবো, আমি ভিডিওটাকে কাটছাট করে ছোটো মোটো করে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি কিনা, এই আর কি। এখন বাজে 4:40, অলমোস্ট আমরা উত্তরার কাছাকাছি চলে আসছি, এয়ারপোর্ট চলে আসছি আর কি এখন। এয়ারপোর্টে আসলে আমার একটা জিনিস খুব মনে পড়ে, সেটা হচ্ছে কি আমার পুরনো ওয়ার্ক প্লেস এয়ারপোর্টে। খুব স্বল্প সময়ের জন্য এয়ারপোর্টে কাজ করছি একটা এয়ারলাইন্সে, বাট ওই কোভিডের সময় জয়েন করছিলাম। ইউনো দ্য এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি হিস্টোরি, কোভিডের সময় এয়ারলাইন্সের কী অবস্থা ছিল। তো দেন আই লস মাই জব। বাট এই জায়গাটা আসলে আমার ওই একটা মানে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস কাজ করে আমার কাছে। এখনও মনে হয় যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জব ছিল এই এয়ারপোর্টের জবটা। তো আগে তো এরকম ফ্লাইওভার ছিল না, বাসে করে আসতাম, বাইকও ছিল না। তো বাসে করে আসতাম, আসার পরে হচ্ছে ওই যে মোড়টাতে নামতাম, মোড়টাতে নামার পরে যেটা হচ্ছে ওইখান থেকে আবার সোজা চলে যেতাম হচ্ছে হাইটা 2 তলায়। তো ওকে চলেন আগাই। আর 2 তলায় যেতাম, 2 তলায় যাওয়ার পরে যেটা হচ্ছে
কাজ টাজ করতাম অনেক রাত পর্যন্ত, অফিস থেকে গাড়ি দিত, বাসায় নামায় দিয়ে যেত। উত্তরার সাথে আসলে আমার অনেক দিনের সম্পর্ক। উত্তরাতে আমি অনেকটা লং সময় কাজ করছি, নট অনলি ইন দিস এয়ারপোর্ট বাট অলসো একটা টেলিকমিউনিকেশন সেক্টরে কাজ করছি অনেক বছর। টেলকোতে ছিলাম, তো টেলকোতে প্রায় 3.5 বছর কাজ করা হয়েছে। তো উত্তরায় প্রচুর আসা যাওয়া হইতো এক সময়। এখন তো উত্তরা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক আবার এখন উত্তরের গ্রাম বলে, তবে আগে আর কি গ্রামেই আসা হইতো বলতে গেলে। আচ্ছা, আজকে যেটা করতে হবে, মিটিংটা শেষ করব। মিটিংটা শেষ করার পরে ফোন কিনছি গত 2 দিন আগে। আমার আগে যে ফোনটা ছিল এটা অনেক বছর ইউজ করা হয়েছে, তো প্রায় 3.5 বছর মনে হয় ইউজ করছি ফোনটা। চিন্তা করলাম ফোনটা চেঞ্জ করা দরকার, পরে একটা নতুন ফোন নিলাম। তো ফোনটার জন্য আসলে একটা কেনা দরকার, প্রোটেক্টর একটা কেনা দরকার, মানে ব্যাক কাভার। ইউজুয়ালি আমি কখনোই কোনো ফোনে ব্যাক কাভার ইউজ করি না, বাট এই একটা ফোন আমি কিনছি স্যামসাং গ্যালাক্সি 35। এই ফোনটা নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ব্যাক কাভার ছাড়া ইউজ করলে ফোনটা। আচ্ছা, আজকে যেটা করতে হবে, মিটিংটা শেষ করব। মিটিংটা শেষ করার পরে ফোন কিনছি গত 2 দিন আগে। আমার আগে যে ফোনটা ছিল এটা অনেক বছর ইউজ করা হয়েছে, তো প্রায় 3.5 বছর মনে হয় ইউজ করছি ফোনটা। চিন্তা করলাম ফোনটা চেঞ্জ করা দরকার, পরে একটা নতুন ফোন নিলাম। তো ফোনটার জন্য আসলে একটা কেনা দরকার, প্রোটেক্টর একটা কেনা দরকার, মানে ব্যাক কাভার। ইউজুয়ালি আমি কখনোই কোনো ফোনে ব্যাক কাভার ইউজ করি না, বাট এই একটা ফোন আমি কিনছি স্যামসাং গ্যালাক্সি 35। এই ফোনটা নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ব্যাক কাভার ছাড়া ইউজ করলে ফোনটা পড়ে যাবে। যদি আমি এটার কথাই বলি, গতকালকে যেটা হয়েছে, আমি ফোনটা কিনছি গত পরশু দিন, না জানি তার আগের দিন, সরি লাস্ট ফ্রাইডেতে ফোনটা কেনা। তো আজকে হচ্ছে সোমবার। তো ফোন কেনা 1 দিন না 2 দিন পরে হাত থেকে পিছলায় পড়ে যেতে নিচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, ফোনটা আসলে ধরে আমি অত মজা পাইতেছি না। আমার আসলে একটা কভার থাকলে একটু কষ্ট হইলেও অ্যাটলিস্ট হাত থেকে ফোনটা স্লিপ করে পড়ে যাবে না। তো এই জন্য দেখি আজকে মিটিং শেষ করে এই কভারটা খুঁজে পাই কি না। আর এই ক্যামেরাতে যেটা হয়েছে, ওই ফ্যামিলি ইভেন্টে যাওয়ার পরে, মানে ইভেন্ট শেষে হঠাৎ করে নোটিস যে আমার ক্যামেরা লেন্সে যে প্রোটেক্টরটা ছিল, লেন্সে যে প্রোটেক্টর মানে ওটা এক্সট্রা লাগানো আর কি, প্রোটেক্টরটা ফাইটে গেছে, মানে টেম্পার্ড গ্লাস আর কি। তো এখন আমার টেম্পার্ড গ্লাস সেটাও চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, এখন প্রবলেম হচ্ছে এই টেম্পার্ড গ্লাসটা অনেক দাম, মানে শুধু উদয় একটা ছোট্ট একটা জিনিস, লেন্সের তো সাইজ জানে ঠিক এতটুকু সাইজ হয়, আর এই জিনিসটা এত দাম, কী বলবো, মানে একটা মোবাইলে টেম্পার্ড গ্লাস চেঞ্জ করতে গেলে আমরা দেখা যায় 150-200 টাকার মধ্যে চেঞ্জ করতে পারি, কিন্তু ক্যামেরার এই লেন্সটা চেঞ্জ করতে গেলে আমার 500 টাকা চায়। মানে যখন ক্যামেরাটা কিনছি তখন 500 টাকা নিয়েছিল আমার মনে আছে প্রোটেক্টরটা চেঞ্জ করার জন্য। ওটার সাথে 3টা প্রোটেক্টর থাকে একটা ইয়েতে, একটা হচ্ছে লেন্সের, সামনের ডিসপ্লে আর পিছনের ডিসপ্লে, টোটাল 3টা প্রোটেক্টর থাকে। এখন আমার যেটা হচ্ছে সামনের লেন্সের প্রোটেক্টরটা ভাঙছে শুধু, এখন বাকি 2টা তো আসলে ভাঙে নাই, কিন্তু দেখা যাবে হয়তো আমি নিতে গেলে আমাকে ওই 3টা সহই নিতে হবে, এটাই হচ্ছে একটা প্যারা। সময় হচ্ছে 6:41। মিটিং শেষ করলাম, মিটিং শেষ করে একটু আসছি হচ্ছে রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের এদিকে, দেখি মোবাইলের কাভারটা এখান থেকে নিতে পারি কিনা। ওকে, ব্যাক কাভার নেওয়া হয়েছে, এই হচ্ছে লুক, ভালো লাগছে। ওকে, এখন হচ্ছে মিরপুর যাব, দেরি হয়ে গেছে, ভালোই দেরি হয়েছে। দেখি এখন নামি একবারে মিরপুরে আপনাদের সাথে একবারে বাইকে গিয়ে দেখা করবো আর কি। সময় বাজে হচ্ছে 7:20। মোটামুটি সব কাজ শেষ করছি, মিটিং শেষ করলাম, ফোনের ব্যাক কভার চেঞ্জ করছি, এখন বাসার দিকে যাচ্ছি। উত্তরা থেকে মিরপুর যাওয়ার এই শর্টকাট রাস্তা দিয়ে। এই রাস্তাটার মনে হয় না জীবনও ঠিক হবে, মানে কী যে একটা অবস্থা এই রাস্তায় আসলে, একবারে মানে বাইকের অবস্থা বলেন বা বাইক যে চালায় বা গাড়ি যে চালায় তার অবস্থা, মানে যা তা অবস্থা আর কি। বৃষ্টির দিনে তো আসলে আরও খবর হয়ে যায়। আমার সামনে একবার এখান দিয়ে একটা বাইক পড়ে গেছিলো, আমার মনে আছে, কাদার মধ্যে পড়া, মানে কি একটা অবস্থা। রাস্তাটা মনে হয় না জীবনও ঠিক করবে এটা। প্ল্যান করতেছি সামনে হয়তো নেক্সট 1 or 2 উইক্সের মধ্যে একটা লং ট্যুর দেওয়ার জন্য।
অলরেডি আজকে আমরা ডিসকাস করতেছিলাম একটা লং ট্যুরের ব্যাপারে। এটা হচ্ছে বান্দরবন। ঢাকা থেকে আমরা বান্দরবন যাব, বান্দরবনে 2 দিন স্টে করব, দেন হয়তো বা ফরেস্ট লেকে 1 দিন স্টে করব, দেন উইল ব্যাক টু ঢাকা। বাট ইচ্ছা আছে, এখন কথা হচ্ছে বুঝতেছি না এখানে যাওয়াটা পসিবল হবে কি না, বিকজ হেডকোয়ার্টার থেকে হয়তো পারমিশন পাবো না আর কি। হেডকোয়ার্টার পারমিশন না দিলে তো যেতে পারবো না, হেডকোয়ার্টার পারমিশনও দরকার আছে। এখন দেখা যাক কী হয়। তো আজকের ব্লগটা বেটার এই পর্যন্ত শেষ করি। যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা ভিডিও দেখেন বাট কেউ সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু ঠিক না ভাই। হ্যাঁ, সো প্লিজ সাবস্ক্রাইব করেন। আশা করি সবাই ভালো থাকবেন। সো এখান থেকে ভিডিওটা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।